সন্ধ্যা মোটামুটি লেগে এসেছে। এখন প্রায় 7টা মতো বাজে। অজানা এক রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। আমি যাব ভবানীপুর। বস্তুত ভবানীপুর আমার গ্রামের বাড়ি। আমি এবং আমার বাবা মা ছোটবেলায় আমার পড়ালেখার উদ্দেশ্যে আমরা শহরে চলে যাই। এরপর থেকেই গ্রামে আর তেমন আসা হয়নি কাজের চাপে। তবে বাবা মা প্রায় প্রতি বছরই গ্রামে আসতেন দাদু ও দিদাকে দেখতে। তবে আমার অনেক দিন আসা হয়নি। ভবানীপুরে আমাদের পারিবারিক অবস্থা মোটামুটি সচ্ছল। আমাদের গ্রামে অনেক জমিজমা রয়েছে আমাদের, তাই দাদু এবং দিদা গ্রামেই থেকে যায়। অনেক দিন গ্রামে না আসায় আমার ঠিকঠাক গ্রামের রাস্তাটাও মনে নেই, তবে কিছুটা মনে আছে। আর মানুষের থেকে শুনে শুনে এগিয়ে চলছি। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না, আমি রাকেশ। আমি শহরের একটি ফ্যাক্টরিতে কাজ করি। অনেক দিন যাবৎ গ্রামে আসা হয়নি আমার। পড়ালেখা শেষ করেই চাকরিতে ঢুকে পড়ি, তাই আর গ্রামে আসা হয়নি। দাদু দিদা অনেক দিন থেকেই গ্রামে আসতে বলছে, কিন্তু কাজের জন্য আসা হয়নি। তবে আজকে তাদেরকে না বলেই বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের উদ্দেশ্যে। প্রায় সকালে বেরিয়েছি। সারাদিন ট্রেনে যাত্রা করার পর আমি আমাদের গ্রামের স্টেশনে পৌঁছাই। স্টেশন থেকে সামান্য গেলেই আমাদের গ্রামটি পাওয়া যায়। তবে স্টেশনে কোনো রিক্সা না পাওয়ায় আমি হেঁটেই চলেছি আমাদের গ্রামের উদ্দেশ্যে। রাস্তা প্রায় আবছা হয়ে আসছে, তার মধ্যে সামান্য শীতও পড়েছে, তাই রাত লাগলেই রাস্তায় কাউকে দেখা যায় না। আমার ভালোভাবে রাস্তাটাও মনে নেই, এর মধ্যে আবার অন্ধকার হয়ে এসেছে। আমি হাঁটতে হাঁটতে অন্ধকারে পথ হারিয়ে ফেললাম। সামনে যাওয়ার মতো আর কোনো রাস্তা নেই, সামনে জঙ্গল। আর আমার যতদূর মনে পড়ছে, আমাদের গ্রামের বাড়ি যেতে কোনো জঙ্গল পড়ে না। ধুর বাবা, এ কোন ফ্যাসাদের মধ্যে পড়লাম! এ তো মনে হচ্ছে সামনে আর রাস্তাই নেই। এ তো দেখছি ঘন জঙ্গল, আর সামনে যাবার কোনো উপায়ও আমি দেখছি না। রাতও হয়ে যাচ্ছে, রাস্তাঘাটও তো ভালোভাবে আমি চিনি না। এখন যে কি করি! ইস, দাদু দিদাকে বলে আসলেই বোধহয় ভালো করতাম, এত ঝামেলায় আর পড়তে হতো না। আমি সেখানে একটু থমকে দাঁড়িয়ে রইলাম। বুঝতেই পারছিলাম না কি করব। জঙ্গলের পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে। আমি পাশের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। স্টেশনে একটি ভ্যান গাড়িও পেলাম না, তাহলে এত বিপদে আর পড়তে হতো না আমাকে। যা হবে হবে, দেখি একটু সামনে যে যদি কোনো মানুষের দেখা পাই তাহলে সাহায্য নিয়ে নেওয়া যাবে। কিছু দূর সামনে এগিয়েই আমি বড় একটি ব্রিজ দেখতে পেলাম। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলছে একটি নদী। আমি দেখেই জায়গাটা চিনতে পারলাম, কারণ ছোটবেলায় এখানে আমি প্রচুর পরিমাণে খেলাধুলা করেছি, এই নদীতেই মাছ ধরেছি। তবে হ্যাঁ, এখানে এই ব্রিজটি নতুন হয়েছে, ব্রিজটি আগে ছিল না। আমি যখন এখানে ছিলাম তখন সবাই নৌকা দিয়েই এই নদীতে যাতায়াত করত। পড়ন্ত বিকেলে নদীর ধারার শব্দ যেন প্রকৃতিকে মুখরিত করে তোলে। এখান থেকে মিনিট 10 হাঁটলেই পাওয়া যাবে আমাদের গ্রামের শ্মশান। এরপর সামান্য গেলেই আমাদের বাড়ি। আমি নদীটিকে ছেড়ে হাঁটতে শুরু করলাম। একটু সামনে যেতেই হঠাৎ যেন কাউকে একটা দেখতে পেলাম, ঝাপসা দেখা যাচ্ছে। আমার একটু সাহস হলো। লোকটিকে আমি চিৎকার করে বললাম, দাদা, ও দাদা, একটু শুনবেন? কে আপনি? একটু দাঁড়ান না, অনেক দিন পর গ্রামে এসেছি, আমাকে একটু সাহায্য করুন। লোকটি আমার কথার কোনো উত্তর না দিয়েই এগিয়ে যাচ্ছে। আমি একটু অবাক হলাম বটে। যা বাবা, এ আবার কেমন লোক! কথার কোনো উত্তরই দিল না, যেন সে শুনতেই পায়নি। যাই হোক, আমি আর কোনো কিছু না ভেবেই লোকটির পিছন পিছন চলছি।
হঠাৎ কিছুক্ষণ পর দেখলাম লোকটি আমাদের ভবানীগঞ্জ শ্মশানের গেট দিয়ে ঢুকে পড়ল। এবার আমার একটু ভয় ভয় লাগছিল, কারণ রাতের বেলায় আবার শ্মশানে কে যায়। আমি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলাম। আমি 10 মিনিট বাইরে দাঁড়িয়ে থাকলাম, কিন্তু মানুষটি শ্মশান থেকে বাইরে আসলো না। আমি আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমি শ্মশানের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে এক কোণে একটি মরা পোড়ানো চুল্লি, তার পাশে একটি বড় গাছ, আশেপাশে পুরোটাই জঙ্গল। মাঝে মাঝে কিছু জায়গাতে মানুষ মাটি দেওয়া রয়েছে। এ যেন নিঝুম শীতের রাতের এক স্তম্ভ দৃশ্য। মাঝে মাঝে শেয়ালের কান্না কানে ভেসে আসছে। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম, পুরোটাই জঙ্গল। মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে বড় বড় গাছ দেখা যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। আরে অদ্ভুত তো, এই মানুষটি আবার কোথায় উধাও হয়ে গেল? এখানে তো আশেপাশে আমি কাউকে দেখছি না। তাহলে কি আমি ভুল দেখলাম? না, তা কি করে হয়? আমি লোকটিকে পরিষ্কার দেখেছি এখানে ঢুকতে। লোকটি হঠাৎ আবার কোথাও উধাও হয়ে গেল। দেখি একটু ভিতরের দিকে গিয়ে ভিতরে ঢুকেছে নাকি। একটু ভিতরে ঢুকতেই আমার চোখ পড়ল সামনের একটি বড় গাছে। আমার চোখ স্থির হয়ে গেল। দেখলাম লোকটি গলায় দড়ি দিয়েছে। লোকটি আর কেউ নয়, আমাদেরই কানু কাকা। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলাম। আমি বুঝতেই পারছিলাম না সেই মুহূর্তে আমার কি করা দরকার। হঠাৎ কানু কাকা আমাকে ডেকে উঠল, রাকেশ, রাকেশ, আমাকে বাঁচা, আমি মারা যাব যে। হঠাৎ কানু কাকার রূপটি যেন ভয়ঙ্কর রূপ নিল। রাকেশ, আয়, আমার কাছে আয়, আয়, আয় বলছি। কানু কাকার এমন ডাকে আমি যেন হারিয়ে গিয়েছিলাম। আমি কানু কাকার ডাক শুনে তার কাছে যাচ্ছিলাম। কে রে? কে ওখানে? কে ভাই তুমি? এত রাইতে শ্মশানে কি করতাছ? আরে এই যে ভম্বল, কি তুই আমাকে চিনতে পারছিস না? আমি রাকেশ। আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি তুই? রাকেশ তুই? তোর এত পরিবর্তন, তোকে তো চিনতেই পারতাছি না রে। শহরে থাইকা তোর এত পরিবর্তন হইয়া গেছে, শহুরে বাবু যেন লাগতাছে রে। দেখ ভাই, তুই কিন্তু আমাকে দূরে ঠেলে দিচ্ছিস। এজন্যই না তোদের সাথে কথা বলতে ইচ্ছে করে না আমার। এত বছর পর গ্রামে এলাম, কি ভালো মন্দ জিজ্ঞাসা করবি, সেই তো আবার একই প্রশ্ন। আমি শহরে গেলে কি হবে? আমার মনটা তো গ্রামেই পড়ে আছে, তাই না? না রে ভাই, এমন কিছুই না। তা তুই এত রাইতে এখানে কি করতাছস? আরে আর বলিস না, এখানে আমি দেখলাম কেউ গলায় দড়ি দিয়েছে। কাছে গিয়ে দেখলাম কি আমাদেরই কানু কাকারই গলায় দড়ি দিয়েছে। কই রে, এখানে তো কাউরে আমি দেখতাছি না। আর তুই কোন কানু কাকার কথা বলতাছস রে? আমাদের কানু কাকা তো সেই কবেই মারা গেছে, অপঘাতে গলায় দড়ি দিয়েছিল। তুই কি জানোস না? আরে ভম্বল, তুই বুঝতে পারছিস না, আমি এখানে কানু কাকাকেই দেখেছি। পিছনের এই গাছটাতেই তো আমি ঝুলে থাকতে দেখলাম। আচ্ছা, তুই নিজে দেখানে না কে কোথায় ঝুলে রইছে? এখানে তো কেউ নাই রে। আমি ভম্বলের কথা শুনে পিছনে ঘুরে দেখলাম, এ কি, এখানে তো কেউ নেই। ভম্বল, আমাকে বিশ্বাস কর, আমি এখানে কানু কাকাকেই দেখেছি। আচ্ছা, এত উত্তেজিত হইস না, চ আমার সাথে বাড়ি চ। এ বিষয় নিয়ে তোর সাথে আমি পরে কথা কমুনে।
আরে অদ্ভুত তো, আমি আবার এখানে কি করে আসলাম? এ তো দেখছি সেই জায়গাটা যেখানে আমি গতকাল রাতে এসেছিলাম। আর কানু কাকা, তুমি তুমি না মারা গিয়েছিলে? তুমি এখানে কি করছো আবার? হ্যাঁ রে রাকেশ, আমি তো মারা গিয়েছি, আর এখন আমি তোকে মারতে চলেছি। না কানু কাকা, আমাকে মেরো না, আমি বাঁচতে চাই। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বলো। তুই ক্ষতি করিসনি তো কি হয়েছে? তোর পরিবারের কারণে তো আজ আমার এই অবস্থা। আজ তোকে মরতেই হবে। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এটা কি শুনলাম আমি? এটা কি সত্যি বললো কানু কাকা? না, কালকেই আমাকে দাদুর সঙ্গে কথা বলতে হবে। আমার পরিবারের লোকে কি কানু কাকাকে মেরেছে? কই আমার দাদু ভাই কই? ঘুম থেকে উঠলো নাকি আমার দাদু ভাই? এই তো দাদু, এখনই ঘুম থেকে উঠলাম। কি রে দাদু ভাই, চোখ মুখের এই অবস্থা কেন তোর? সারা রাত কি ঘুমোসনি নাকি? আচ্ছা দাদু, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমাদের কানু কাকা, যে আমাদের বাড়িতে কাজ করতো, আসলে সে কিভাবে মরেছে? কেন দাদু ভাই, হঠাৎ এরকম প্রশ্ন করছো কেন? দাদু, আমি কাল কানু কাকাকে দেখেছি। আমি যখন আমাদের বাড়িতে আসছিলাম, তখন হঠাৎ আমি একটি লোককে দেখতে পাই, যে আমাদের ভবানীপুরের শ্মশানে ঢুকে পড়ে। আমি তার পিছু নিলাম। পিছু নিয়ে ভিতরে যেয়ে দেখলাম আমাদের কানু কাকা গলায় দড়ি দিয়েছে। তারপরে কানু কাকা এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমি কানু কাকার ফাঁদে পড়েই গিয়েছিলাম, কিন্তু সেখানেই ভোম্বল চলে আসে এবং আমাকে বাঁচিয়ে নেয়। আজকে রাতেও কানু কাকা আমার স্বপ্নে এসেছিল এবং বললেন আমার পরিবারের কারণেই নাকি তাকে মরতে হয়েছে। দাদু ভাই, কানু হয়তো সঠিক বলেছে। আওয়ার্গের কারণেই হয়তো কানুকে মরতে হয়েছিল। সেই সময় আমাদের জমিতে অনেক ধান কম হচ্ছিল, আর কানুর বিরুদ্ধে অনেকেই আমার কাছে এসে অভিযোগ করেছিল যে কানু নাকি ধান চুরি করছে। একটা সময় আমি অনেক রেগে যাই, আর কানুকে সেই রাতেই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। এরপর কানুকে বাড়ি যাওয়ার সময় কেউ রাস্তায় ধরে মেরে তার সকল টাকা পয়সা নিয়ে নেয় এবং মেরে আমাদের ভবানীপুরের শ্মশানের ভিতরে একটি গাছে ঝুলিয়ে দেয়। কিন্তু দাদু, এতে তো তোমার কোনো দোষ ছিল না। এতে তো তোমাকে ঠকানো হয়েছে। আর কানু কাকাও তো নির্দোষ ছিল। তাহলে এখন উপায় কি দাদু? কানু কাকা তো সেখানে যাকেই দেখতে পাচ্ছে তার উপরই আক্রমণ করছে। তুমি টেনশন করো না দাদু ভাই, আমি দেখছি। আমাদের গ্রামে একজন সাধু আছে, আমি তার কাছে যাব এবং ঘটনার সমাপ্তি করব। রাতের বেলায় দাদু আমাদের গ্রামের ঠাকুরকে নিয়ে চললেন শ্মশানে। আমিও সাথেই যাচ্ছিলাম তাদের। কিছু সময়ের মধ্যেই আমরা শ্মশানে পৌঁছালাম। সেখানে যেই ঠাকুর মশাই মন্ত্র পড়া শুরু করলেন। আমরা ঠাকুর মশাইয়ের পিছনেই ছিলাম। কিছুক্ষণের মধ্যেই চারদিকে বাতাস বইতে শুরু করলো এবং সামনে কানু কাকাকে দেখতে পাচ্ছিলাম। সেই ভয়ঙ্কর রূপ, সামনে যেন নরদানব দাঁড়িয়ে রয়েছে, চোখের মধ্যে যেন আগুন ঝরছে। কিরে কানু, বল, তুই গ্রামের লোককে ভয় দেখাচ্ছিলিস কেন? আর রাকেশের কাছেই বা এসেছিলে কেন? আমি সবাইকে মেরে ফেলবো, আমি কাউকে ছাড়বো না। জমিদার বাবু আমাকে বিনা অপরাধে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর সেই রাতেই আমাকে টাকার দলে আক্রমণ করে এবং আমার সকল টাকা পয়সা কেড়ে নেয় এবং আমাকে সেখানেই মেরে ফেলে। এর বদলা আমি অবশ্যই নেব। আমি জমিদার বাবুকে ছাড়বো না। ওনার জন্যই আমার পুরো পরিবার পথে নেমে গেছে। কিন্তু কানু, জমিদার বাবুর তো কোনো দোষ ছিল না। ওনাকে ভুল বোঝানো হয়েছে এবং তোমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল। এজন্যই জমিদার বাবু তোমাকে ভুল করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। ভুল? কোন ভুল?
জমিদার বাবুর একটি ভুলের জন্য আমার পুরো পরিবার পথে নেমে গিয়েছে, আমি ওনাকে ছাড়বো না। জমিদার বাবু, আপনারা সকলে এক জায়গায় দাঁড়িয়ে থাকুন, কেউ কোথাও নড়বেন না, কেউ পিছনে তাকাবেন না। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ভৎস হয়ে যা তুই। গুরুদেব, ভৎস হয়ে যা বলার সঙ্গে সঙ্গেই আগুনে পুড়তে থাকে কানু কাকা। কিছুক্ষণের মধ্যেই কানু কাকার শরীর হাওয়ায় মিলিয়ে যায় এবং আমরা সেখান থেকেই বাড়িতে ফিরে আসি।